আপনি দেখবেন যে তারা কিন্তু ইদানিং আওয়ামী লীগকে ধর, আওয়ামী লীগকে মার, আওয়ামী লীগকে আসতে দেয়া যাবে না, এই ধরনের কথাও কিন্তু বেড়েছে একই সাথে। তো এইরকম জিনিস যদি বাড়তে থাকে, আওয়ামী লীগকেও কিন্তু তার এক ধরনের মব বা হুমকি দিচ্ছে, এবং সেই হুমকিটা অনেকটা মেরে ফেলা, মানে মারবে কাটবে এরকম হুমকি। এরপরও যদি রাষ্ট্র নিশ্চুপ থাকে, তাহলে সন্দেহ হবে, আমাদের জনগণের মনে সন্দেহ দানা বাঁধবে যে তাহলে কি পুলিশ হত্যার সাথে বিএনপি জড়িত ছিল? কোথাও কোথাও প্রমাণ আছে ছিল। এখন বিএনপি কি সেই কারণে চুপ করে আছে, নাকি বিএনপি এনসিপিদের ভয় পাচ্ছে? ভয় পেলে কেন ভয় পাবে? বিএনপির কোথায় এনসিপির কাছে বিএনপি হাতে ধরা? এই প্রশ্নগুলো জনগণের কাছে আসবে, এবং এই প্রশ্নগুলো উচ্চকিত হবে, প্রশ্নগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাবে, এবং এটা আমরা কোনোভাবেই একটা সময় পর্যন্ত হয়তো আমরা এটা দেখব, শুনবো, কিন্তু সেটা সবসময় শুনবো এমনটা ভাবার কোনো কারণ নেই। পুলিশ হত্যার বিষয়টা তো বিএনপির নিজের স্বার্থে, তার বিষয়টা পুলিশ বিভাগ কাজ করছে না, এটা আস্থায় আনতে এটা বিএনপির জন্য খুব দরকার। কিন্তু বিএনপি কিন্তু আবার এত বড় মেজরিটি নিয়েও সে কেন যেন এদেরকে ভয় পাচ্ছে। একেবারে বিএনপি, এটা তো বিএনপির জন্য সুযোগ, এই সকল মানে এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসার সুযোগ, এই ধরনের ঘটনার বিচার করে নিজেকে রাষ্ট্রের পক্ষের, গণতন্ত্রের পক্ষের, মানুষের পক্ষের রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার সুযোগ আছে বিএনপির, সেটি করছে না। বিএনপি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যে 132টা অধ্যাদেশ, যেটা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত না, সেই 132টা অধ্যাদেশ বিষয়ে কোনো কথা এখনো বিএনপি বলছে না। বিএনপি রাষ্ট্রদ্রোহী যারা, যেখানে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন এবং নিয়ম অনুযায়ী সে কথাগুলো সংবিধান অনুযায়ী তাদের রাষ্ট্রদ্রোহিতা প্রমাণিত, সেখানেও কোনো ভূমিকা নিচ্ছে না। এই যে অনেক যে কাজগুলো বিএনপি করতে পারে, চোখের সামনে আছে, যেটার জন্য বাজেট প্রণয়নের প্রয়োজন নেই, যেটার জন্য অধিবেশন বসানোর প্রয়োজনে 2/3 অধিবেশন বসিয়ে সংসদে বিল পাশ করে তারপর আসামিকে ধরতে হবে, এরকম কোনো বাইন্ডিংসও নেই, তাহলে বিএনপি ধরছে না, এটা নিয়ে জনমনে প্রশ্ন আসছে। আমরাও প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকিয়ে আছি। এই তাকিয়ে থাকাটা, আমাদের এই মৌনতা খুব বেশি সময় মৌন থাকবে না। এবং পুলিশ হত্যা বিষয়টা নিয়ে বিএনপি একবার একরকম কথা বলছে, একবার বলা হলো যে এটা নিয়ে একটা তদন্ত হয়েছে, আরো তদন্ত হতে পারে, আবার বললো যে এটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। কোন কোন জায়গায় শোনা যাচ্ছে যে একটা ছায়া তদন্ত চলছে সারা দেশে, ছায়া তদন্ত চলছে সেটা, এবং পুলিশ হত্যার আসামি কারা অনেক এনসিপির নেতাদের বক্তব্য সেটা বেরিয়ে আসছে যে আমরা পুলিশের মীমাংসিত বিষয়টা যদি হয় তাহলে আমরা দেশ ত্যাগ করবো, ইত্যাদি ইত্যাদি। পুলিশ বিভাগ, আপনি তো একটা পুলিশ, আপনি একজন ভিকটিম মানুষ, আপনার স্বামীও কিল হয়েছে। একদম সে সময় কিন্তু গুলিস্তানে তিনি যখন আসামি ধরতে গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। তো সেই আসামিদের সেই বিচার পেতেও আমাকে সময় লেগেছে অনেক। তো এখন ধরেন পুলিশ হত্যাটা না, একজন মানুষকে ধরেন হঠাৎ করে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কাউকে একটা বাড়ি দিল, এই যে হঠাৎ করে একটা মানুষকে একটুখানি বাড়ি দিয়ে মেরে ফেলা, সেটা একরকম হত্যা। কিন্তু আমরা যে সকল পুলিশের হত্যা দেখেছি ছবি বা যে ভিডিওগুলো আছে, সেটা কিন্তু হঠাৎ একটা মানুষকে ধাক্কা দিয়ে হত্যা নয়। দেখেন কত বড় বেয়াদব ওই মেয়েটি, সুরভি বলে যে মেয়েটি, সে কত বড় তার সাহস, সে অধ্যতের সাথে ক্যামেরাতে বলছে, সাক্ষাৎকার দিয়ে বলছে যে ধরেন পুলিশের 10-12 জন পুলিশের লোকজন আমাদের পোলাপানদেরকে মারতেছে, আর আমাদের পোলাপানরা যদি রাগ করে তাদের একজনকে মেরে ফেলে, তাহলে তো বুঝতে হবে যে পুলিশের ট্রেনিং ভালো হয় না, একজন পুলিশ তাদের হাত থেকে বাঁচতে পারে না। ঠিক এরকম করে সে বলছে, আমি পুরোপুরি তাকে নকল করতে পারলাম না। আপনি দেখেন এই মেয়েটির কি বাবা মা নাই? মানে এই যে কথাটা সে বলছে, এই যে একটা প্রজন্মকে খুনি বিধ্বংসী বানিয়ে দিয়েছে ইউনূস, এই মেয়েটা এই কথাটা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয়
ও কোনো না কোনো পুলিশ হত্যার সাথে জড়িত, তা না হলে ওকে গায়ে পড়ে কথাটি বলতে কে বলছে? ও কোনো না কোনো পুলিশকে হত্যা করেছে। এবং আমরা নাহিদ সহ সবাইকে যে দেখছি পাল্টাপাল্টি কথা বলছে, কেন? আর আর বাংলাদেশে 5ই আগস্টের আগে পরে যে পরিমাণ ভিডিও আছে, ছবি আছে, সেই ছবি ভিডিও দেখলেই বোঝা যায় যে যারা পুলিশকে হত্যা করেছে সেই হত্যাটা ছিল হত্যাকারীর হত্যা। হঠাৎ করে কোনো একজন নিরীহ ছাত্র একজন পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি হলো, হঠাৎ করে পুলিশ অফিসার পড়ে গিয়ে মাথা ফেটে মারা গেল, ব্যাপারটা সেরকম না, এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ না। এটা টার্গেট করে খুঁচিয়ে খুঁচিয়ে একদম নির্মম ভাবে যে ডেড বডি গুলো আমরা দেখেছি, যে ছবি সবার কাছে আছে এবং যেভাবে মারছিল সেটা কোনো স্বাভাবিক নয়। তো এই যে অস্বাভাবিক মৃত্যুগুলো এবং একই রকম মৃত্যু কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষেত্রে ঘটিয়েছে। ওরা এদেরকে ইন্ডেমনিটি দিয়েছে ইউনূস, ইন্ডেমনিটি বাতিল করা হোক। এবং যারা কথা বলছে পুলিশ হত্যা নিয়ে, পুলিশ হত্যার বিচার হবে না, একটা হত্যার বিচার হবে না, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী, আমি রোকেয়া প্রাচী একজন অভিনয় শিল্পী, আমি কানে গেছি প্রথম, বাংলাদেশের অভিনেত্রী হিসেবে কানে আমি গেছি প্রথম। আমাকে ফরাসি সরকার টাকা দিয়ে নিয়ে গেছে, নিজের খরচও আমি যাইনি, এবং যাওয়ার পর আবার টাকা দিয়েছে, যাওয়া আসার খরচ থাকা খাওয়া ছাড়াও আবার একটা খাম দিয়েছে সরকারি সফর দেখে। সেই আমি কি উড়ে উড়ে গিয়ে মানুষ হত্যা করতে গেছি? আমরা হত্যাকারী হয়ে গেলাম, আর পুলিশকে হত্যাকারী এই সকল বেয়াদব মানে জঙ্গি টাইপের ছেলেরা, তাদেরকে ইন্ডিমিটি দিয়েছে ইউনূস। তার মানে ইউনূসের পরিকল্পনা ছিল এই হত্যাকাণ্ডগুলো ঘটানো। একেবারেই প্রথম আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পাঞ্জাবি পরা একটা ছলচাতুরির যে ফেস, এই লোকটাকে প্রথম অ্যারেস্ট করতে হবে, এবং তার সাথে যারা জড়িত, এই রাষ্ট্রদ্রোহিতায় যারা জড়িত, তাদেরই পরিকল্পনা ছিল পুলিশ হত্যা, তাদেরই পরিকল্পনা ছিল সারা বাংলাদেশের স্থাপনা ধ্বংস করা, তাদেরই পরিকল্পনা ছিল গণভবনে ঢোকা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। কাজে এই সকল বিষয় কিন্তু এক সূত্রে কথা। আজকে পুলিশের হত্যা নিয়ে, বিচার করা নিয়ে যারা এত রিয়াক্ট করছে, তার মানে তারাই আসামি। এদের সকলকে অ্যারেস্ট করা উচিত এখনই। এদের কথা শুনতে হবে কেন? এদের কথা শুনছি আমরা, এদের উদ্ধত দেখছি, এরা ইফতার পার্টিতে যাচ্ছে, আর আমাদের জীবন অস্বাভাবিক হয়ে আছে কেন? আমরা কি অপরাধ করেছি? বাংলাদেশ আওয়ামী লীগ করা ছাড়া আমাদের কি অপরাধ? এটা কি অপরাধ? আমরা খুনি, এটা কি ডক্টর ইউনূস জানে আমরা খুনি? আমরা কোথায় খুন করলাম? খুন করেছে ডক্টর ইউনূস, খুন করেছে তার সাথে যারা ছিল উপদেষ্টা মন্ডলী, খুন করেছে তার সাথে আলী রিয়াজ, খুন করেছে সকলেই যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াতের ইন্টারভিউ, সেখানে এগুলোর ইঙ্গিত আছে, স্পষ্ট করে কোনো কথা নেই। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে কথা বলেছেন, র্যাবের মহাপরিচালক কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন। কাজে সকলের কথার মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যার সরকারের পক্ষ থেকে হত্যার প্রচেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায় না। আর যারা মারা গেছে তাদের কিন্তু পোস্টমর্টেম করা বা কোনো কিছু সেগুলো করেনি তারা, তাদের কোনো নথি তথ্য সেভাবে রাখেনি। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে কথাটা বলেছে, তথ্য প্রমাণ যা আছে দেখা যাচ্ছে, আপনি আমি আমরা সকলেই দেখেছি সেই সময় বোরখা পরে কারা কোন গাড়ি থেকে নেমেছে, কার হাতে কি ধরনের অস্ত্র ছিল, সেগুলোকে তো খতিয়ে তারা দেখেনি কেন? আমার কথা হচ্ছে, যদি তাদের মনেই হয় যে পুলিশ হত্যাকারী অন্য কেউ, তারা তদন্ত করলো না কেন? কেন করলো না? তাদের যদি মনে হয় যে আওয়ামী লীগ সরকার করেছে, তদন্ত করতো। তদন্ত না করে তারা একটা গ্রুপকে ইন্ডেমনিটি দিবে কেন? আগে তদন্ত করতো। এখানে ইন্ডেমনিটি দেওয়ারই তো প্রয়োজন নাই, সবার জন্য তদন্ত হতো। বঙ্গবন্ধু কন্যা বলেছিল যে আমি তো নিরপেক্ষ তদন্ত চাই, জাতিসংঘের অধীনে তদন্ত হোক। উনি তো কাউকে ইন্ডেমনিটি দেয়নি, ইউনূস কেন ইন্ডেমনিটি দিচ্ছে? 5 তারিখের পরে তো বঙ্গবন্ধু কন্যা নেই, আওয়ামী লীগ নেই, তাহলে 5 তারিখের পরের সকল হত্যাকাণ্ডের আসামি কে? 5 তারিখের পরে পুলিশ হত্যা হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, সেগুলো কারা করেছে? আওয়ামী লীগ তো নেই মাঠে।
তাহলে 5 তারিখের পরের হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি দিতে হবে কেন? ইন্ডেমনিটি দেয়া মানেই হচ্ছে তারা অপরাধ করেছিল, অপরাধীদেরকে দায় মুক্তি দেয়া, অর্থাৎ তারা জানে তারা অপরাধ, এই জন্য দায় মুক্তি। আমার কাছে মনে হয় এখন মহামান্য রাষ্ট্রপতি, তার হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, তিনি হয়তো সে অনেক কিছু, উনার যা ক্ষমতা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেননি, সেই যুক্তি তর্কে আমি যাব না। কিন্তু বর্তমান সরকার তো নির্বাচিত সরকার, ওনারা বলেন যে ওনারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন। যদিও আমরা আওয়ামী লীগ, আমরা কিন্তু বলি, সারা জাতি বলছে যে এটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হয়নি, এখানে ফল্টি ব্যাপার স্যাপার আছে, অনেক রকমের জাল ভোট আছে। তারপরও যদি তারা দাবি করেন যে তারা একটি সরকার গঠন করেছে, জনগণের ম্যান্ডেট পেয়েছে, তাহলে পুলিশ হত্যাকারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের এত গড়িমসি কেন, এত ভয় কেন, দ্বিধা কেন? আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার বিচার করতে তাদের এত দ্বিধা কেন? সারা বাংলাদেশের সরকারি যে স্থাপনা ধ্বংস, সেটা তো আওয়ামী লীগের না সব। ধরে নিলাম 32টা তাদের ছেলে পেলেরা বলেছে তারেক ভাইকে খুশি করেছে, তারেক ভাই কথা দিলাম, আমরা এটাকেও এখন একটু নজর আন্দাজ করলাম। কিন্তু সারা বাংলাদেশে যত সরকারি স্থাপনা, সেগুলোর বিচারও করবে না কেন? রাষ্ট্রের সরকার রাষ্ট্রের সম্পত্তি ধ্বংসের বিচার করবে না? নাকি আমরা তখন যেমন দেখেছিলাম, ছাত্রদল যুবদলও ছিল, মিলেমিশে করি কাজ, ছাড়ি দিতে নাহিলাজ করেছিল তো একসাথে। আজকে ধরেন আমি যদি কখনো সুযোগ পাই, আমি কি মামলা করব না? আমি তো মামলা করব, ছেড়ে দেবো আমরা। রাষ্ট্রপতির সীমাবদ্ধতার কথা বলছেন আপনি, যে সীমাবদ্ধতার কি আরেকটা বড় প্রমাণ সামনে আসছে? আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে, রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেবেন, যে ভাষণ লিখে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু খালেদা জিয়া হত্যা এবং কি জুলাইয়ের ঘটনাগুলো থাকবে, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলানো হবে। দেখেন, আমি কি ঘটবে অ্যাডভান্স সেটা না বলি, সেটা বললে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এমন এমন সব ক্যাপশন করে, এমন এমন সব গুজব রটায়, সেই গুজবগুলো অনেক সময় জামাতের এজেন্ডা হয়, সেই গুজবগুলো অনেক সময় ভিউ বাণিজ্যের জন্য হয়, সেই ভিউ বাণিজ্য করে হয়তো $500 $1000 বেশি পাবে সে। কিন্তু যে কাজটা করে সেটা তো জাতির সাথে প্রতারণা, এটাও এক ধরনের প্রতারণা। আবার অনেকে টকশো থেকেও অনেক বড় বড় কথা বলে, সেটাও কিন্তু প্রতারণা। আমি সেই অ্যাডভান্স কথা বলবো না, আমি যেটা ঘটেছে সেটার বেসিসে কথা বলতে চাই। যেমন উনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, উনি সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, আমাদের কিন্তু ভাবনা চিন্তা সিদ্ধান্ত বা রায় দেওয়ার জন্য বা কোনো কিছুকে ত্রুটি বিচ্যুতি, সংবিধান লঙ্ঘন, লাইনের অপব্যবহার, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য সেটা টপ টু বটম যে কোনো ব্যক্তির পক্ষে, একজন ব্যারিস্টার বলেন, আইন বিশেষজ্ঞ বলেন, প্রত্যেকের চোখে যেটি ধরা পড়েছে সেটি হচ্ছে অনেকগুলো সংবিধানের অনেকগুলো ধারাকে লঙ্ঘন করেছে, আইনের অপব্যবহার করেছে ইউনূস এবং তার প্রশাসন, তার পরিষদ। কাজে উনি সেখানে যে কথাগুলো বলে দিয়েছেন জাতির সামনে, 132টা অধ্যাদেশের ব্যাপারে তিনি কিছু জানেন, অর্থাৎ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করারও একটা অধ্যাদেশ। উনি যখন জানেন না উনার নামে অধ্যাদেশ, তাহলে কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ কিন্তু আজও কালো বলে বসতে পারি, এগুলোকে এক্সিকিউট করতে পারি। এখনো করছি না আমরা, বঙ্গবন্ধু কন্যা উনি যেভাবে নির্দেশ দেন আমরা সেভাবেই এখনো আছি। তো সেই কথাগুলোর ভিত্তিতেই তো আমরা সিদ্ধান্ত নেব। সেখানে উনি যা বলার বলে দিয়েছেন, এখন আবার ধরেন উনাকে দিয়ে বলানো। দেখেন, উনি তো যখন শপথ পড়িয়েছেন তখন তো উনি জানতেন যে উনি প্রধানমন্ত্রীর কোন পদত্যাগ পত্র পাননি। তো মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র দেননি, এটার কনসিকুয়েন্স তো তিনি জানতেন, কিন্তু তখন তিনি কিছু বলতে পারেননি। তার মানে কি ওনার কিছু সীমাবদ্ধতা আছে, উনি কোনো না কোনো ভাবে পারেননি। তো সেই কথাটাই তো উনি বলেছেন যে উনি অনেক কিছু পারেননি, উনি অনেক কিছু বলেননি। এখনো যদি সেরকম সিচুয়েশন হয়, আমার তো মনে হয় জাতি সেটা বুঝতে পারবে কে কি কোন উদ্দেশ্যে করছে। কিছু জিনিস আমাদের মনে হয় এখন সময়ের জন্য অপেক্ষা করাটা বাঞ্ছনীয়। রাজনীতিতে কখনো কখনো একটুখানি দেখা এবং পুরোপুরি শোনাটা উচিত, আধা আধি শুনে সিদ্ধান্ত যেমন নেওয়া উচিত না,
ছবি 3 ঘন্টার সিনেমা যদি বানায় কেউ, 3 ঘন্টা না দেখে কেউ যদি ইন্টারভেল পর্যন্ত দেখে এসে একটা বর্ণনা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা আধা আধি হবে। তো আমার মনে হয় আমরা আরেকটু অপেক্ষা করি। এবং রাষ্ট্রপতির ইন্টারভিউটা এমন বলা হচ্ছে এখন এটা বিএনপির কোনো আয়োজন কিনা, এটা মানে ইন্টারভিউ কেন্দ্রে জামাত এনসিপি সংসদের প্রথম অধিবেশনে উত্তপ্ত করতে পারে, তাকে অভিশংসনের কথা বলা হচ্ছে। এবং তিনিও কিন্তু একটা আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি যদি তাকে রেখে দেয়। হ্যাঁ, এটা তো ওনার একদমই ব্যক্তিগত ব্যাপার, তিনি চাইতেই পারেন। আমি ওনার ব্যক্তিগত চাওয়াকে অশ্রদ্ধা করি না, এটা ওনার একদম সম্পূর্ণ এখতিয়ার। আর বিএনপি ওনাকে দিয়ে সেটা করিয়েছে কিনা জামাত এনসিপি কে একটু কোণঠাসা করার জন্য, সেটি জানি না। তবে যদি আপনি আমরা যদি যুক্তির হিসাবে দেখি, যুক্তির হিসাব তো হচ্ছে সত্যি প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেননি, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, সংসদ কি বলে সংসদ ভেঙে দেননি, মানে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী যে পর্বগুলো আছে সেগুলো তো হয়নি। এগুলো তো আপনি আমি আমাদের সবার কাছে গত 18 মাস ধরে প্রমাণ আছে। এবং মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন তিনি সেটুকুই বলেছেন যেটুকু জনগণের কাছে প্রমাণ আছে। আমি 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 মনে করি যে একজন মহামান্য রাষ্ট্রপতি তো অনেক প্রাজ্ঞ, উনি নিয়ম কানুন প্রটোকল জানেন। এখন উনি কোন দলের প্রতি কতটা লয়াল না বা কতটা কি, সেটা একদমই আলোচনা, এক একজনের কাছে এক এক রকম মনে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মিনিমাম লাইন আপ উনি জানেন। তো সেইখানে উনি সেই কথাগুলোই কিন্তু উনি বলেছেন, আপনি খেয়াল করবেন, যেগুলো আমি আপনি জানি। উনি সারপ্রাইজিং নতুন কিছু কিন্তু বলেননি, যে কথাটা নিয়ে সন্দেহ হতে পারে, আচ্ছা এই কথাটা প্রমাণ কি, এরকম কিছু কিন্তু উনি কিন্তু যা বলেছেন তা আমরা 18 মাস ধরে অবলোকন করে এসেছি। সেগুলোর পক্ষে বিপক্ষে কিন্তু যথেষ্ট যুক্তি তর্ক আছে, যুক্তি প্রমাণ আছে। আমার মনে হয় যে আমরা একটু দেখি, আরো দেখি। সবার কথা বলেছেন, আওয়ামী লীগের জন্য কিছুই বলেননি। আওয়ামী লীগ যে কি ভিকটিম, কি পরিস্থিতির শিকার, তিনি কিন্তু এটাকে প্রশ্ন করা হয়নি, তিনি বলেন নাই। আমি একজন গেস্টকে আজকে জিজ্ঞেস করতেছিলাম যে যদি প্রশ্ন করা হয় নাই, একজনকে বলেন নাই, তিনি আমাকে বলছেন যে আমাকে তো আপনি সব প্রশ্ন করছেন না, আমি আমার কথা বলে যাচ্ছি। তো বলতে পারতেন তো সেইটা শুনে। দেখেন, এটা হচ্ছে যে আমি আর মহামান্য রাষ্ট্রপতি তো এক জিনিস না। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু একজনই হন, এবং ওনাকে মহামান্য রাষ্ট্রপতি বলাটাই হচ্ছে আমার সংবিধান লঙ্ঘন করা। আমি তো ওনাকে মহামান্য রাষ্ট্রপতি না বলে ওনার নাম ধরে বলি, এটা কিন্তু অপরাধ, এক ধরনের অপরাধ। তো আমার মনে হয় যে ওনাকে কি প্রশ্ন করা হয়েছে বা কি ওনার সাক্ষাৎকারটি এসেছে, সেখানে যতটুকু এসেছে সেটা কার বিরুদ্ধে গেছে? সেটা জামাতের বিরুদ্ধে গেছে, এনসিপির বিরুদ্ধে গেছে, ইউনূসের বিরুদ্ধে গেছে, ইউনূসের টোটাল পরিষদের বিরুদ্ধে গেছে, ইউনূসে যাবত যত আলতু ফালতু অধ্যাদেশ দিয়েছে সেগুলোর বিরুদ্ধে গেছে। তাহলে এখন এই বিরুদ্ধে যাওয়াতেই তাদের এত প্রশ্ন। আমি মনে করি যে উনি ওনার রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে যে কথাগুলো বলা সেটাই বোধহয় উনি বলেছেন। উনি ওখানে কোন রাজনৈতিক দলকে নিয়ে কোনো কথা উনি ওখানে বলেননি, মানে আওয়ামী লীগকে নিয়ে উনি একটি কথাও বলেননি, তো বলার চেষ্টাও করেননি। আমার কাছে মনে হচ্ছে যে একজন রাষ্ট্রপতির কথা ঠিক আছে, আর কেন বলেননি কি সেটা নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। আমি বলছি না আমার মনের মতো ওনাকে নিয়ে কোনো প্রশ্ন নাই, অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের পজিটিভ নেগেটিভ জায়গাও আছে। কিন্তু আমি মনে করি যে নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত 1 মাসও পার হয়নি, আমাদের মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন যেখানে দাঁড়ানো, সেখানে আমার মনে হয় কি সবাই বিশেষজ্ঞ হয়ে গেলে মুশকিল, কিছু ঘটনা ঘটতে দিতে হবে। মানে আমরাই যেন এক একজন এক একটা জিনিস ঘটানোর চেষ্টায় ব্যস্ত। আমার মনে হয় একটু সময় নেওয়া দরকার। মানে সময়টা না নিলে আমরা অনেক বেশি নিজেরাই হয়তো নিজের মানে অবচেতন ভাবে নিজের অজান্তে গুজব ছড়িয়ে দিচ্ছি, সন্দেহ তৈরি করে দিচ্ছি। আর রাষ্ট্র এখন এমন একটা জায়গায় দাঁড়ানো, সেখানে এই সন্দেহ চাইতে অনেক বেশি জরুরি কিন্তু
আগামী 2 বছর আমাদের ইলেকট্রিসিটির অবস্থা কি হবে, আমাদের গ্যাসের অবস্থা কি হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে, আমাদের যে দরিদ্র মানুষগুলো তারা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আমাদের যে বেকার জনসংখ্যা তাদের অবস্থা কি হবে, আমাদের নারীদের অবস্থা কি হবে। প্রতিদিন যেভাবে ধর্ষণ বাড়ছে, যে দুটো পরপর দুটো ঘটনা ঘটেছে ধর্ষণের, এই ঘটনাগুলো ঘটছে কেন? কেন বিভিন্ন যে এলাকায় এখনো হত্যা চলছে, এখনো ভাঙচুর চলছে, এখনো আওয়ামী লীগ অফিস খুললে সে অফিস ভাঙছে, এই যে ঘটনাগুলো ঘটছে, কাজে রাজনীতির মাঠে কি ঘটছে সেগুলোকে একটু সময় দিয়ে বিবেচনা করা, আর একটু পর্যালোচনা করা, কেন এনসিপি জামাত এখনো এত হুঙ্কার দিচ্ছে, ইউনূস সাহেবরা এখনো কেন খুবই দামি দামি ইফতার খাচ্ছেন যেখানে দেশের মানুষ খেতে পাচ্ছেন না, এখনো মন্ত্রী পাড়ায় বসে তারা হাস্যোজ্জ্বল ভাবে ইফতার করছেন, প্লেট ভরা অনেক রকমের সুস্বাদু খাবারে, তো দেশের মানুষের অবস্থা তো খুব খারাপ। এখনো জেলখানায় আওয়ামী লীগ নেতার মৃত্যু হবে কেন? এই যে প্রশ্নগুলো, এগুলো অনেক বেশি জরুরি। এগুলো থেকে আমাদের মাথাটাকে সরানোর জন্য মাঝে মাঝে অনেক ইস্যু সামনে চলে আসে। আমি বলবো যে আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা একটু দেখি, একটু পর্যালোচনা করি, কাউকে প্রথমেই একটা জায়গায় দাঁড় না করিয়ে। যেমন একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের মিডিয়ায়, আমাদের এক অভিনেতা তার স্ত্রী আত্মহত্যা করেছেন। এখন কেন করেছেন কি সেইটা কি এখনই জরুরি ব্যবচ্ছেদ করা? তার একটা ছোট বাচ্চা আছে, সে অভিনেতা দেশের বাইরে শুটিং করতে গেছে, তাদের দুই পক্ষেরই পরিবার পরিজন আছে। এখন আমরা যদি নানান রকমের মানে মানে জার্নালিজম করি, নানান রকমের নানান স্ক্যান্ডাল দিয়ে দেই, সেটা সত্যি হোক মিথ্যা হোক, এখনই প্রয়োজন কি? মানে সময় তো চলে যাচ্ছে না, আজকেই স্ক্যান্ডাল করতে হবে কেন? মেয়েটা মরেছে 24 ঘন্টা হয়নি, ওর বাচ্চাটা ইতিম হয়েছে 24 ঘন্টা হয়নি, ছেলেটা যে তার হাজবেন্ড সে দেশের বাইরে আছে, সে দেশে ফিরতে পারেনি। মানে আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি, মানে কবর থেকে উঠাই নিয়ে এসে কিন্তু আমরা আমাদের মন্তব্য দিয়ে দিতে হবে, আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে এখানে পরকীয়া ছিল, এখানে খারাপ কিছু ছিল, হয়তো আছে কিনা আমরা তো শিওর না। আর যদি থাকেও, এটা কি কালকে বললে সমস্যা হবে, বা 2 দিন পরে বললে কি কোনো ঝামেলা হবে? হবে না তো, আজকেই বলতে হবে কেন সবাইকে? তো আমরা না আমাদের বিবেক মানবিকতা আমরা কোথায় যেন চলে যাচ্ছি। জাইমা রহমানের খারাপ ছবি দেখাইতে হবে, জাইমা রহমান নাচলে সমস্যা কি? আমরা তো নাচের পক্ষে, জামাত নাচের বিপক্ষে। তো আমাদের দেশে আসলে এই জায়গাগুলো এমন একটা জায়গায় চলে গেছে, আমাদের মানে বলো না 5ই আগস্টে ইউনূস যখন গণভবনে বঙ্গবন্ধু কন্যার পোশাক দেখানোর পরিকল্পনা করতে পেরেছে, যখন নারীদেরকে মারার সাথে সাথে কাপড় ছিঁড়ে ফেলছে, আপনি দেখেন টেন্ডেন্সিটা কি, একজনকে মারছে আর কাপড় ছিঁড়ছে, তার মানে কি ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাপড়টা খুলে ফেলতে হবে। কাপড়টা খুলে ফেললে একজন নারী বিবস্ত্র হয়ে যাবে, সেই ভিডিওটা হবে, সেই নারী আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই যে একটা বাজে জিনিস আমাদের সোসাইটিতে দিয়ে দিয়েছে ইউনূস, মুখ খারাপ করা, এগুলো যে ইউনূস দিয়েছে, ইউনূসের এলিট সোসাইটির বান্ধবীরা, ইউনূসের এলিট সোসাইটির বন্ধু বান্ধবরা, তারা কি একটা বারও ভাবছে, তারা কি মনে করেছে আমরাই আক্রান্ত, ওনাদের পরিবার আক্রান্ত হবে না এর দ্বারা? এই জন্য ওরা আমাদের সোসাইটিকে শেষ করে দিয়েছে ইউনূস। ইউনূসকে শুধুমাত্র এই ইস্যুতে ইউনূসের 4 বার ফাঁসি হওয়া উচিত, আমাদের নারীদেরকে অপমান করবার জন্য, অন্য সব বাদ দিয়ে। আমি সরি, আমি যখন মনে হয় যে আমরা নারীরা বাংলাদেশে এভাবে কোনোদিন পুরুষরা কেউ আমাদের দিকে চোখ তুলে তাকায়নি, বাংলাদেশ এমন জায়গায় চলে গিয়েছিল, সেখানে আজকে নারীরা কিরকম হেনস্থা হচ্ছে, মৃত্যুর পরও কারো কোনো মানে ইয়ে নেই। সেজন্য আমার কাছে এগুলো তো ইউনূস, আমাদের রেজওয়ানা, আমাদের শারমিন মোর্শেদ, আমাদের ফরিদা আক্তার, মানে ওনাদের ভাবতে হবে, যারা গদিতে বসার জন্য বাংলাদেশের মানে মূল্যবোধটাকে নষ্ট করে দিয়েছেন। এই মূল্যবোধ হত্যার জন্য প্রত্যেকের 4 বার করে ফাঁসি হওয়া উচিত। দুদকের কাছে অনেক মানুষ অনেক অভিযোগ করছে, এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা অভিযোগ করছেন
তারা হয়তো ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি এগুলো শুরু হয়ে যাবে। সেটা এগুলো তো মনে করেন এগুলো আগামী আদৌ? সেটা আমি জানি না, কিন্তু সার্জিস আলমের সার্জিস না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদক মামলা করেছে এবং অন্যদের ব্যাপারেও করবে। আমি একটু একটু আশার আলো দেখতে চাই, কারণ আমার কাছে মনে কি না আগালে তো ধরতে পারবো, যাবে কোথায়? আমার কথা হচ্ছে না এগিয়ে যাবে কোথায়? আমরা তো আছি, কথা যে বলা শুরু করেছি, আমরা তো থামবো না, আমরা তো নজরদারি করছি। কিন্তু আজকে তারা যে অভিযোগটা করেছে সেটার জন্য আমি সাধুবাদ দিতে চাই। অন্তত আজকের এই নতুন আলোটুকুর জন্য আমি নিজেকেও একটু মাথাকে শান্তি দিতে চাই, তাদেরকেও একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমাদের কিন্তু থ্যাংক ইউ, সরি, অ্যাপ্রিসিয়েশন সব শেষ হয়ে গেছে, হয়তো থাকবে না, কিন্তু না থাকার জন্য তারা করুক, সেই ফল্ট করলে অবশ্যই ধরবো। আর কথা যেহেতু হচ্ছেই, আমার মনে হয় প্রেশার গ্রুপরা এখন সচেতন আছে। অবশ্য আমাদের প্রেশার গ্রুপ কিন্তু রেজওয়ানা হাসানদের প্রেশার গ্রুপ না। এই যে জামিনটা, জামিন তো যে কোনো মানুষের একটা সাংবিধানিক অধিকার। জি সেলনাহা তাইবিকে জামিন দেওয়া হলো, জামাত বিবৃতি দিল, জি বিবৃতিকে আমলে নিল সরকার, তাকে আবার সনিরেস্ট জি। দেখানো হলো। পরিবর্তনটা কোথায় দল দেখছেন? না, পরিবর্তন এইসব জায়গায় তো পরিবর্তন হয়নি। এখন বিএনপি যদি এই সমস্ত জামাতের এই সমস্ত আদেশ আজ্ঞা মানতে থাকে, মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে যায় বা ভাইস্তা হয়ে যায়, জামাতের ভালো ভাইস্তা হলে সমস্যা আছে। জামাতের ভালো ভাইস্তা হওয়ার জন্য তো ওনাকে প্রধানমন্ত্রী করা হয়নি, জনগণ তো ওনাকে সেজন্য করেনি, ওনাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী করেছেন। যারা ভোট দিয়েছেন তাদেরও নাকি প্রধানমন্ত্রী, যারা ভোট দেয়নি উনি তাদেরও প্রধানমন্ত্রী। যদি জামাতের ভাইস্তা হয়ে যায় তাহলে মুশকিল আছে, কারণ ইতিহাস সাক্ষী জামাতের ভাইস্তা বলে কেউ টিকে নাই কোনোদিন। যারা ভোট দেয় নাই তাদেরও যদি প্রধানমন্ত্রী হন, তাদের অফিস খুললে আবার সেখানে আক্রমণ করা হয়, অ্যারেস্ট করা হয় এবং নির্দেশও দেওয়া হয় যে তোমাদের উপর নিষেধাজ্ঞা আছে, ওগুলো করতে যেও না। হ্যাঁ, এটাই তো বললাম, এটাই তো বললাম যে উনি যদি জামাতের আদেশ আজ্ঞাবহ হয়ে ভালো ভাইস্তা হতে চান, তো জামাতের ভাই আমরা তখন জামাতের ভাইস্তার সাথে মুখোমুখি হব। কিন্তু উনি তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে রাষ্ট্রের সকলের নাগরিক অধিকারকে সমুন্নত রাখা, সংবিধান সমুন্নত রাখা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। উনি যদি ব্যর্থ হন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে, আর ওনার যদি মনোযোগ থাকে জামাতের ভাইস্তা হিসেবে সফল হবেন, তাহলে ওনাকে কিন্তু জামাতের ভাইস্তা হিসেবে সেটার জন্য কিন্তু ওই কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। কারণ আমাদের জামাতের ভাইস্তার উপরে কোনো দায়বদ্ধতা নাই, আমাদের প্রধানমন্ত্রীর উপরে কোনো দায়বদ্ধতা নাই, কিন্তু রাষ্ট্রের আইনকে নিয়মকে আমরা শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু কন্যা এই শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের অধিকারকে সমুন্নত রেখে আমাদের কিন্তু রাজনৈতিক আন্দোলন করবার নির্দেশ দিয়েছেন। তো সেখানে প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করছি যে তিনি গণতন্ত্র রক্ষার জন্য কাজ করবেন, আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেবেন, আমাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু উনি যদি প্রেসক্রিপশনে চলেন জামাতের, আর জামাত চলবে আরেক দেশের, তাহলে তো আমাদেরকে রাজনৈতিক ভাবে নিশ্চয়ই তখন আমাদেরকেও ভাবতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো বসে থাকবে না। আজকে যা বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো সময় নিচ্ছে, কিন্তু কালকে তো বসে থাকবে না। আর এই সময় নেওয়া মানে তো বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায়নি। কবি মোহন রায় খান লাল বদলদের একজন ছিলেন। কবি মোহন রায় 5ই আগস্টের পরে কবিতা পরিষদ আবার দখল করেছেন এবং তারেক রহমানকে ভার্চুয়ালি তার সাথে কথা বলেছেন। এবং আজকে একটা জায়গায় দেখলাম উনি ইন্টারভিউ দিয়ে বলছেন গত নির্বাচনে তিনি ধানের শীষে ভোট দিয়েছেন, তারপরও তার পুরস্কারটা নিশ্চিত করতে পারলেন না। আমাদের কবির উদ্দেশ্যে কিছু বলবেন? কবি আসলে আমাদের গত 18 মাসে এরকম অনেক লাল বদর আছেন যারা নিঃশব্দে হৃদয় খান খান হয়েছে, লাল বদর হয়েছিলেন, তারাও এরকম কিছু না কিছু পাবেন ভেবেছিলেন। অনেক গণ্যমান্য ব্যক্তি, অনেক সাংবাদিক, অনেক শিল্পী, অনেকেই তারা কিছু হননি। যখন হননি
তারা ধীরে ধীরে আবার জয় বাংলা বলা শুরু করেছেন, তারা ধীরে ধীরে ইউনূসকে বকা দেওয়া শুরু করেছেন, ধীরে ধীরে আওয়ামী লীগের পক্ষে বলছেন, ধীরে ধীরে রাষ্ট্রের পক্ষে বলতে শুরু করেছেন, ধীরে ধীরে তারা আবার তাদের মেরুদণ্ড সোজা করতে পেরেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। তাদের সেই অল্প মুহূর্তে লাল বদর ইতিহাসটা আমি খানিক মানে তাদের কর্মকাণ্ডের জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা যেহেতু বলেছেন এই ধরনের বিষয়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো মোহন রায়ের জন্য আমার আসলে আমাদের সমবেদনা ছাড়া কিছু নেই। বেচারা চেষ্টা করেছেন একখানা পদকের জন্য, যতটুকু পারেন রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে। দেখেন উনি 21 পদক পাবেন, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি, পরিচয় সবকিছুর জন্য 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যে ভাষা পেয়েছি, তার মধ্যে দিয়ে 1971 সাল, কাজে এই সকল কিছুকে মানে সকল কিছুকে সমুজ্জ্বল করে এমন একটি পুরস্কার 21 পদক, এটা তিনি পেতে চান, কিন্তু এর নেপথ্যের সকলকে বিসর্জন দিয়ে। যাই হোক, উনি চেষ্টা করেছেন নিজের সকল চরিত্রকে বিসর্জন দিতে, জাতির সামনে চরিত্র বিসর্জন দিয়েছেন, কিন্তু ওনাকে যাদের জন্য বিসর্জন দিয়েছেন তারা ওনাকে মূল্যায়ন করেনি। কারণ উনার চেয়ে বেশি চরিত্র বিসর্জন দেওয়া মানুষ তো আছে, সেই কম্পিটিশনে উনি পিছিয়ে পড়েছেন। ওনার জন্য আমার সমবেদনা, এবং ওনাকে আমি অনুরোধ করব চেষ্টা করতে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার। উনি কিন্তু আজকে একটা ইয়েতে দেখলেন হাসিনা হাসিনা করে বলছেন যে হাসিনা আমাকে এই দিতে চেয়েছিল, সেই দিতে চেয়েছিল, আমি তো এসবের জন্য দালাই তো না। না না, উনি যে লালায়িত না সেটা দেশের মানুষ জানে। ওনার প্রতি আমার অনুরোধ থাকলো যে এখন আর বেশি কথা বলে নিজেকে ছোট করে লাভ কি। দেশকে ভালোবাসার জন্য যে কোনো সময় শুরু করা যেতে পারে। আমরা অনেক সিনেমায় দেখেছি একজন ভিলেন শেষ মুহূর্তে ঘুরে গিয়ে অনেক বড় হিরো হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে দেশকে ভালোবাসার জন্য যে কোনো সময় শুরু করতে পারে যে কোনো একজন। ওনাকে আমি বলবো ওনার আওয়ামী লীগ হওয়ার দরকার নেই, উনি যেন দেশকে ভালোবাসেন, দেশের সাথে, স্বাধীনতার সাথে, আমাদের যে অস্তিত্ব পরিচয় তার সাথে যেন উনি আসেন। ওনাকে, ওনার জন্য শুভকামনা এবং সমবেদনা সবটাই আছে। উনি ফিরে এলে ওনাকে কেউ ছুঁড়ে ফেলে দিবে না বিএনপির মতো বা লাল বাবর গ্রুপের মতো। আওয়ামী লীগ সর্বশেষ শেখ হাসিনা বলেছেন তাদের উদ্দেশ্যে, তোমরা দেশে যাও, আমি আসছি। কয়েকদিন চলে গেল, আমরা কোনো ধরনের সারা শব্দ পাচ্ছি না। কিন্তু দেখেন নেত্রী যে কথাটা বলেছে, মানে কি যে কালকে সকালবেলায় 8টার ট্রেন ধরে রাত 2টার সময় গিয়ে কমলাপুরে নামবা, নেমে কমলাপুরে নামার পর সকাল 10টার সময় যমুনার সামনে গিয়া হুঙ্কার দিল। ব্যাপারটা তো তা নয়। আমাদের নেতা কর্মীদেরকে উনি আসতে বলেছেন, নেতা কর্মীরা আসবেন, কখন আসবেন কি, সেটা তো একটা পরিকল্পনা একটা রাজনৈতিক দলের। এখন দু একজন অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছেন, তারা লিখে দিয়েছেন আওয়ামী লীগ কয় তারিখে ফিরবে, বঙ্গবন্ধু কন্যা কয় তারিখে ফিরবে সেটাও লিখে দিয়েছেন, এবং সেটা নিয়ে ধরেন পুরো ফেসবুক ছয়লাম ওনারা কিভাবে যেন মুখপাত্র হয়েছেন। এই যে কথাকে অনেক দূর নিয়ে যাওয়া, সবাইকে দেশে ফিরতে বলেছেন, সেটাই তো বলবেন সবাই দেশে ফিরবে। আমরা আশা করি আমরা দেশে ফিরবো, আমরা দেশে রাজনীতি করব, সেই পরিবেশটা তৈরি হবে, দেশে আসার প্রিপারেশন হবে। নিশ্চয়ই আগামীকাল সকাল 8টার ট্রেনে না বা পরশুদিন 9টার ট্রেনে না, আসবে কেউ কেউ, মানে এক একজনের এক একটা প্ল্যান, আবার কিভাবে আসবে না আসবে এটাও তো একটা কৌশল। এটা তো নিশ্চয়ই বলে দেবে না যে নেতার নামে ধরেন 50টা মামলা আছে, সে কি চাইলে কালকে আসতে পারবে? একটু বলেন, সে তো আসতে চায়। এবং যার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যার ছেলে মেয়েরা এক একজন এক এক বাড়িতে থাকে, সে লোকটা হুট করে কি ঢাকা শহরে নেমে জয় বাংলা বলে হুঙ্কার দিলে সমাধান হবে? অনেকেই বলেন যে আওয়ামী লীগ কেন নামছে না, আওয়ামী লীগ কি 1 লাখ লোক কি রাস্তায় নামলে সমাধান হয়ে যাবে? আপনি আমাকে বলেন। মানে মিছিল হবে, সবই হবে, কিন্তু অনেকের এক ধরনের এরকম বলার চেষ্টা আছে যে আওয়ামী লীগ এখন সবাইকে নিয়ে রাস্তায় নেমে গেলে হয়। এখন সেটা রাস্তায়
মানে কিভাবে নামবে, মানে একটা হয় কি, আমি যারা বলেন তাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলছি, আসলে জুলাইতে মানে এই জুলাই জঙ্গি হামলায় ওরা যেভাবে অনেক মানে জঙ্গি এনে ঢাকা শহরটা ভরিয়ে দিয়েছিল, এবং ওই সবাই দেখছে কি প্রচুর লোকজন ঢাকায় নেমেছে, তারপর ক্ষমতা আমাদের আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে। তো একই রকম আওয়ামী লীগ অনেক লোক নিয়ে রাস্তায় নামবে, এই গভর্নমেন্ট ক্ষমতা থেকে নেমে যাবে, কিন্তু বিষয়টা তো একই না। মানুষের মাথার মতো কোথাও যেন একটা গেঁথে গেছে যে অনেক লোকজন নিয়ে ঢাকা শহর অবরোধ করে ফেলা, লোকজন নিয়ে নেমে যাওয়া, আগুন সন্ত্রাস করা 2014-এর মতো, এটা তো কোনো সমাধান না। এখন রাজনীতিটা তো সেই জায়গায় নাই। আওয়ামী লীগ কি ওরকম বিধ্বংসী একটা রাজনৈতিক দল যে লক্ষ লক্ষ কর্মী এনে ঢাকা শহর বন্ধ করে দিবে? আওয়ামী লীগের সেই শক্তি থাকলেও তো করবে না, এবং সেটা করা উচিতই হবে। আওয়ামী লীগ করলে কালকে এই মানুষগুলোই বলবে, হায় হায় আওয়ামী লীগ কেন এটা করলো? আওয়ামী লীগ কোনোদিন এই বিধ্বংসী দল না। কিন্তু আওয়ামী লীগের তো এখন সবার আগে দরকার হচ্ছে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিএনপি তো এটা নিজে নিজে প্রত্যাহার করবে না। আওয়ামী লীগের তো কোথাও আদালতে যেতে হবে, কোনো উদ্যোগ দেখতে চায় নেতা কর্মীরা। উদ্যোগ কি ভাই ভাই, একটা পেপার, একটা কাগজ যেটা ছাপাই দিলে হয়ে যাবে, মানে এখন না এই ধরনের কথা আমি আসলে কি বলবো। উদ্যোগ উদ্যোগ কি, ধরেন ইলেকশনের আগে একটা গ্রুপ খুব অসহিষ্ণু হয়ে গিয়েছে, হ্যাঁ ইলেকশন বানচাল করছে না কেন, আমাদেরকে বললাম ইলেকশন বানচাল করতাম। আমার সাথে এসে একজন বসে, আমি তো তাড়াতাড়ি তাদেরকে থামিয়ে দিয়েছি। পরে বললাম কি যে ইলেকশন বানচাল মানে কি, আপনি ইলেকশন ওই 2014-এর মতো ইলেকশন বানচাল করতে চান? আপনার কি মনে হয়? তিনি বলে না ইলেকশন বানচাল না করলে কি হবে, উত্তেজিত হয়ে যাচ্ছে, নাকি আমি ওটাকে থামাতে পারছি না এরকম অবস্থা। তারপর যখন এই নির্বাচনটা হলো, এখন দেখেন সবাই বলছে সুকৌশলে শেখ হাসিনার পরিকল্পনাই সফল হয়েছে, বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে আওয়ামী লীগ তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করেছে। এখন যুদ্ধের কৌশল তো ভিন্ন। আওয়ামী লীগের ব্যান্ড তোলার জন্য কি আওয়ামী লীগ চেষ্টা করছে না? করছে। এখন এই চেষ্টাটার কাগজে কলমে সন তারিখ কি আসলে প্রতিদিন রিপোর্ট করা সম্ভব? একটা প্রক্রিয়ার মধ্যে তো আওয়ামী লীগ আছে, এই আস্থাটুকু রাখতে হবে আওয়ামী লীগের উপর। মানে আদালতে যাওয়ার প্রক্রিয়া বা আদার্স প্রক্রিয়া তো চলছে, মানে ব্যাপারটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ বসে আছে। আওয়ামী লীগ বসে কেন থাকবে? মানে যে মানুষরা বলছে তাদের যেমন উৎকণ্ঠা, তাহলে আওয়ামী লীগের নেতাদের কি উৎকণ্ঠা নাই? তাদের তো ফিরতে হবে। বঙ্গবন্ধু কন্যা কি ফিরতে চান না? ফিরতে চান তো, এই জন্যই তো নিয়ে তো কাজ করছেন, কষ্ট করছেন। তো কাজেই প্রত্যেকটা কথা যতটা অল্প সময়, আমরা 2 মিনিটে বলছি একটা কথা, একটা প্রক্রিয়া 2 মিনিটে বলছি, কিন্তু প্রক্রিয়াটা তো ঘটাতে 2 মিনিটে হবে না। প্রক্রিয়াটা ঘটাতে হয়তো 2000 লোকের সাথে মিটিং করতে হবে। মানে আমি বলছি কথার কথা এটা। তো এই যে আমার মনে হয় যে একটু আসলে সময়টা এমন যে একটু অসহিষ্ণু হয়ে যাওয়ারই কথা। ধৈর্য রাখা কঠিন, স্ট্রেস সবার বেড়ে যাচ্ছে, মানুষের জীবন, আমাদের নেতা কর্মীদের মানে মানবেতর জীবনযাপন করছে। আজকে আমাকে কয়েকজন লিখেছে তাদের খাওয়া নাই, টাকা নাই, এখন নেতারা করছে, কিন্তু আসলে এত মানুষজন মানবেতর যে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আসলে অ্যাড্রেস করা খুবই ইম্পসিবল ব্যাপার। তো এরকম একটা সিচুয়েশন যখন বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের, তখন অসহিষ্ণু হওয়াটাই খুব স্বাভাবিক। আমি অনুরোধ করব, আস্থা রাখেন, ধৈর্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে, এর চেয়ে বেশি বলাটা আমাদের জন্য ক্ষতি হবে। ভারতীয় একজন ইউটিউবার তরুণ ঘোষ, তিনি একটা কন্টেন্ট বানিয়েছেন শেখ হাসিনার জন্য নাকি ঢাকার বাড়ি দেখা হচ্ছে। তাহলে নিশ্চয় বাড়িঘর পরিষ্কার করবে, সে ফার্নিচারের মধ্যে দেখা হচ্ছে। কি বলবো এখন, আসলে এসব কিছু বলার নেই। সবাই আছেন ওই যে মহল্লায়
গ্রামে কোনো বাড়ি পুড়লে ক্ষেতের আলু নিয়ে কেউ কেউ আলুটা পুড়ে পুড়ে ওখানে বসে বসে আলু পোড়াও খায়। এখন আমরা বিপদে পড়েছি, তো এক একজন এক এক ভাবে কথা বলে যাচ্ছে। এই ইস্যুতে কথা বললে প্রত্যেকেই কিছু না কিছু ভিউ পারবে। মানে সেন্সিবল মানুষদের যদি এই ধরনের কথা থাকে, কি বলা যাচ্ছে? আমি খালি বলবো যে আসলে এমন কিছু বলা উচিত না আর কি। আমরা শেষ করবো আজকে, আপনি একজন যোগ করবেন? আমি যোগ করতে চাই, আমার কথা হচ্ছে যে দেশে অনেক দুর্ঘটনা ঘটছে। আমরা সবাই মিলে সেই ঘটনাগুলোর দিকে আগের মতো নজর দেই, আমরা আমাদের অনলাইনের যুদ্ধটা চালিয়ে যাই এবং সহিষ্ণু হয়ে আস্থা রাখি। ধৈর্য রাখতে হবে, যুদ্ধটা রাতারাতি সমাধান হওয়ার মতো না, সময় লাগবে। এটা কোনো নির্বাচন নয়, এটা জাস্ট আপনি যেটা বললাম যে এই সাংবিধানিক এই যে যে অন্যায় অবিচার গুলো করা হয়েছে সেগুলোকে বৈধতা দেওয়ার একটা পথ তৈরি করা। এবং এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে বা ইয়ে করেছে তারা সকলেই একই, তাদের সব জায়গায় একই জায়গায় লক্ষ্য উদ্দেশ্য সব একই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে একটা দেশটা কাছে মানে কোথায় নিয়ে যাওয়া। দেশের তো কোনো মান মর্যাদা পৃথিবীতে আর কোথাও নাই। আপনি দেখেন যে এই তথাকথিত তামাশার নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করলো, আমেরিকার যুক্তরাষ্ট্রের এর আগে তো অনেকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়েছে, তাদেরকে অভিনন্দন বার্তা, এটা শিষ্টাচার, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে সকলেই অভিনন্দনটা জানায় একটা নির্বাচনের প্রতি। কিন্তু আপনি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিনন্দন বার্তাটা দিয়েছে, সেটা কি আমাদের দেশের মর্যাদা রক্ষা হয়েছে? এটা কি কোনো অভিনন্দন বার্তা? তো কাজেই এই যে দেশটাকে এই যে জায়গায় নিয়ে গেল, দেশটা যে একটা মর্যাদার জায়গায় গিয়েছিল, যে দেশটা যে দেশের মানুষদেরকে সমীহ করত, আমরা যারা প্রবাসে থাকতো আমাদের দেশের মানুষেরা, যাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে, সেই প্রবাসীদেরও কোনো মান যে ইয়েটা যে সম্মানটা সেটাও আজকে ভুলণ্ঠিত হয়েছে। বাংলাদেশের নাগরিক এই কথাটা এখন মানে আগে যেটা গর্বের মধ্য দিয়ে 15 বছরের দেশ মানে আওয়ামী লীগ বা দেশরত্ন শেখ হাসিনার যে নেতৃত্বের কারণে যে উচ্চতায় গিয়েছিল, সেই জায়গাটা একদম মাটিতে নেমে এসেছে। কাজেই আপনি যেটা বলছেন নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে এই অপকর্মগুলোর বৈধতা দেওয়ার একটা নাটক। এই নির্বাচন কোনো নির্বাচন নয়। এবং আপনি দেখেন পরিকল্পিতভাবে 24 সালে বলা হয় আমি এবং দামি নির্বাচন, কারণ ওই নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে আসতে বাধা দেওয়া হয়নি। সেই নির্বাচনে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সমাজতান্ত্রিক দল জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল সহ তরিকত ফেডারেশন অনেক রাজনৈতিক দল নির্বাচন করেছে। এবং তারপরেও যেটা বলা হয়েছে যে এই নির্বাচন মানে সকলের জন্য দরজা খোলা, আমরা কোনো প্রতিবন্ধক, সেখানেও তারপরে বলে যে আমি দামি। কিন্তু এইবারের নির্বাচন কি হলো? এবারের নির্বাচন কি ওই যারা বলে যে 24-এর নির্বাচন আমি দামি, তার থেকে ভালো নির্বাচন হয়েছে বলে? তো এটা একটা প্ল্যান করে সাজানো হয়েছে। কাজে এটার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থামবে না, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে না, বাংলাদেশের সামাজিক অবক্ষয় রোধ হবে না, বাংলাদেশের তরুণরা নতুন কোন সুন্দর পথ খুঁজে পাবে না। এটা একদম সম্পূর্ণ একটা বিভ্রান্তকর অবস্থার দেশ চলে যাচ্ছে। দেশ একটা এই যে একটা আপনি বললেন যে এই আমাদের স্বাধীনতার মার্চ, রক্ত ঝরানো মার্চ, এই রক্ত ঝরানো মার্চে দাঁড়িয়ে আমাদের এই কথাগুলো উচ্চারণ করতে হচ্ছে। দেশের যে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্য। এই স্বাধীনতা যাওয়ার যে আপনার এই আলোচনায় যাওয়ার আগে আমি একটু যে আবার ঘুরিয়ে প্রশ্ন একটু জানতেই চাচ্ছি আপনার, যে এই যে 10-12 দিনের সরকার, এখানে আপনার উল্লেখযোগ্য ওনাদের কিছু আপনার নজরে আসলো কিনা কোন পয়েন্ট? উল্লেখযোগ্য যে নজরে এসেছে মানে তাদের যে মানে দেশবাসীর কাছে, সারা পৃথিবীর কাছে যারা সরকার করেন, তাদের যে ইমেজ, সেই ইমেজ তৈরি করার জন্য তারা যে নাটকগুলো করতেছে এগুলো চোখে পড়েছে।
যে আমাদের স্মার্ট কার্ড দেওয়া হয়েছিল টিসিবির মাধ্যমে, যে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের যেগুলো ক্রয় ক্ষমতার বাইরে সেগুলো যেন ক্রয় করতে পারে, কৃষি কার্ড, এগুলো আবার পুনর্ভাবে আরেক নামে, ওই যে বলে না যে নতুন বোতলে কি বলে পুরানা মদ, ওই শুধু লেবেলটা চেঞ্জ করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ওই রকম হয়ে গেছে এখন, যে স্মার্ট কার্ড হয়ে গেছে ফ্যামিলি কার্ড, আপনারা যে কৃষি বা আমাদের যে কৃষকদের যে কৃষক কার্ড হয়ে গেছে কৃষি কার্ড। তো এইভাবে করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কিছু আমরা কিছু দেখতেছি যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিভাবে ইমেজ বিল্ড আপ করে। তারা নিজেরাও বুঝতেছে যে আমাদের ইমেজ নাই, বাংলার মানুষ আমাদেরকে পছন্দ করতেছে না, আমাদের মধ্যে বিশ্বাস নাই, আস্থা নাই। এই আস্থার জায়গাটা তৈরি করার জন্য কিছু নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমি জানি না বাংলাদেশের মানুষ সেটা কিভাবে গ্রহণ করবে। আমার বিশ্বাস, আমার যতটুকু স্বল্প অভিজ্ঞতা, বাংলার মানুষ এই অভিনেতা থেকে চিনে। কারণ বাংলাদেশের মানুষ খুব সিনেমা দেখতে অভ্যস্ত। বাংলাদেশের বাংলা সিনেমা বা অন্য যে কোনো সিনেমা বাংলাদেশের মানুষের খুব পছন্দ। ওই সিনেমার অভিনয় দিয়ে কখনো দেশ পরিচালনা করা যায় না। দেশ পরিচালনা করার জন্য সেটা দেশপ্রেম থাকতে হয়, দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হয়, এবং সেটা ছিল বলেই 15 বছর বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় গিয়েছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু যেতে চাই সরাসরি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই 18 মাস পর্যন্ত দেশে উল্লেখযোগ্য কোনো সাংগঠনিক কর্মসূচি করার কোনো পথ ওই অন্তর্বর্তীকালীন সরকার সব পথই বন্ধ করে রেখেছিল এবং আইন করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। তার মধ্যেও আমরা দেখলাম যে মাঝে মধ্যে আওয়ামী লীগ কিছু কর্মসূচি পালন করেছে, সেগুলো যেমন হয়েছে, আবার কিছু কার্যক্রম ওরকম হয়তো সাড়াও পাওয়া যায়নি। এখন এই মার্চ মাসে নতুন সরকারের সময় অনেকে আশা করছেন যে আগের পরিবেশ অন্ততপক্ষে কিছুটা উন্নতি ঘটবে, বাধা দেয়া হবে না। যদিও আমরা দেখলাম মাত্র 2 দিন আগে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অল্প কয়েকজন নারী মিছিল করে যাচ্ছিলেন, সেখানেও বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জামিন দেওয়ার পরে বরিশালে আদালতে ভাঙচুর করা হয়েছে, ঢাকা হাইকোর্টে চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এমন অবস্থায় আওয়ামী লীগ এই মার্চ মাসের বিশেষ করে 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চ উদযাপনে কি কর্মসূচি নিয়েছে বা কি করবে? কারণ এটি নিয়ে মাঠ পর্যায়েও কিছু একটু বিভ্রান্তি আছে, আপনি যদি একটু পরিষ্কার করেন বিষয়টা। ভাই দেখেন, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ কিন্তু রাজনীতির মধ্যে আছেই, এবং বাংলাদেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্য জায়গায় আছে বলেই যে আমাদেরকে জোর করে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, রাজনীতি থেকে বাইরে। কেন? আমাদের যদি গ্রহণযোগ্যতা না থাকে, দেশের মানুষের যদি সমর্থন না থাকে, তাহলে তো আপনার এই নির্বাহী আদেশের নিষিদ্ধ করার দরকার নাই। দেশের মানুষ যদি আপনার গ্রহণ না করে, আপনি কার কাছে যাবেন? আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করছে বলেই তো আমাদের বিরুদ্ধে এই অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে। দেশে তো কোনো বাক স্বাধীনতা নাই। বলা হচ্ছে বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। ওই আপনি বললেন যে মহিলারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী 69 সালে সেই অগ্নিঝরা, সেই সময় যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেই সময় মহিলা আওয়ামী লীগের সংগঠন জন্ম নিয়েছিল, এবং এই মহিলাদের একটা বীরত্বগাথা ইতিহাস মুক্তিযুদ্ধে আছে। সেই মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেয় নাই। কিন্তু তার মানে এই না যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়নি, ব্যাপারটা তা না। ঘরে ঘরে পালন হয়েছে, হৃদয়ের মধ্যে পালন হয়েছে। আওয়ামী লীগ তো মানুষের হৃদয়ের মধ্যে আছে। আপনি আজকে একটু জনমত মানে ফেয়ার একটা জনমত করেন, সুযোগ দেন, আপনি দেখেন। বলা হচ্ছে না ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, ভূমিধস বিজয় লাভ করেছে। ভূমি কোথায় যাবে আর বিজয় কোথায় যাবে আপনি দেখবেন। কাজে আওয়ামী লীগ বাংলার মানুষের ঘরে ঘরে আছে, হৃদয়ের মধ্যে আছে। কারণ বাংলাদেশের মানুষ তো এখন পর্যালোচনা করছে 5ই আগস্টে যেই রকম ভাবে তাদেরকে বোকা বানানো হয়েছে। আমি বিশেষ করে তরুণদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যারা এই 1.5 বছরে যাই সব ছেলেপেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা গ্রাজুয়েশন শেষ করেছে, তারা আজকে রাস্তায় ঘুরছে, তাদের কোনো চাকরি নাই, কর্মসংস্থান নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। হাজার হাজার প্রবাসে থাকা মানুষগুলো দেশে ফিরে আসতেছে। মানুষ এখন একটা কর্মহীনতার মধ্যে যাচ্ছে। এর মধ্যে বলা হচ্ছে কি 2,500 টাকা করে দেওয়া হবে, মানে মানুষকে অলস বানিয়ে দেওয়ার জন্য, মানুষকে বেকারকে আরো বেকার করে দেওয়ার জন্য যত পরিকল্পনা নেওয়া, সেই পরিকল্পনা কর্মসংস্থান না করে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি যদি বিনা কাজে যদি আমি টাকা পাই, আমি কাজ করব কেন?
কাজেই উপবৃত্তিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটাতে ছাত্রদের শিশুদের যে লেখাপড়া করার আগ্রহ, এখন পর্যন্ত যে আমরা বই বিনামূল্যে 1 তারিখে দেওয়া হচ্ছে, আজকে মার্চ মাস, এখন পর্যন্ত বই যায় নাই শিক্ষার্থীদের কাছে। যে এই যে একটা অবস্থা, তো এটা তো এগুলো এখন মানুষ ফিল করতেছে। আওয়ামী লীগের অভাব, আওয়ামী লীগকে যে মানে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না, এটা তো আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগ করেছি, মানে পদ পদবি নিয়ে আমাদের থেকে বেশি রক্তক্ষরণ হচ্ছে সাধারণ মানুষের। তারা মনে করতেছে আমাদের কথা বলার মতো আর কোন রাজনৈতিক দল দেশে নাই, আওয়ামী লীগই একমাত্র ছিল এই দেশের মানুষের জন্য কথা বলার। আমার এখনো খেয়াল আছে 1/11 সময় আমাদের বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে একটা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, তখন টোটালি একদম জরুরি অবস্থার মধ্যে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষিদ্ধতা মানে সে ব্যারিকেড ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী